প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আজকে বিশ্ব থাইরয়েড দিবস। থাইরয়েড একটি অতি পরিচিত অঙ্গের নাম এবং যার সমস্যা আরও বেশি সুপরিচিত। আজকে বিশ্বজুড়ে যেহেতু পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস, আমরা সে উপলক্ষে আজকে একত্রিত হয়েছি আমাদের দেশের দুজন প্রখ্যাত হরমোন বিশেষজ্ঞকে নিয়ে। আমরা আজকে কথা বলবো বিশ্ব থাইরয়েড দিবস, থাইরয়েড এবং পুষ্টি এই বিষয় নিয়ে। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আছেন ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, ইন্ডোর মেডিকেল অফিসার, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলতে এসেছি থাইরয়েড নিয়ে। থাইরয়েড নিয়ে সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এবং আজকে সেই প্রোগ্রামের একটা বড় অংশ, যেহেতু আজকে বিশ্বজুড়ে থাইরয়েড দিবস পালিত হচ্ছে, প্রথমেই একটু জানতে চাই এই যে থাইরয়েড দিবস, তার পিছনের গল্পটি কি? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ আলোচনাটিতে অংশগ্রহণ করার জন্যে। বিশেষ বলছি এই কারণে যে প্রথমত এটি সারা পৃথিবীব্যাপী দিবস উদযাপিত হচ্ছে থাইরয়েড নিয়ে, যাতে মানুষকে সচেতন করা যায়। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, প্রতি বছর জানুয়ারি পুরা মাস কিন্তু থাইরয়েড সচেতন মাস হিসেবে আবার পালিত হচ্ছে। তাহলে এটা কিন্তু অন্যদের তুলনায় আরও ব্যাপক সুগভীর। এটার যদি আমরা পিছনের কারণ বলি, যে সারা পৃথিবীর সকল দিবসই যে টার্গেট নিয়ে উদযাপিত হয়, পালিত হয়, তা হলো এই বিষয়ে জনগণকে আরও তথ্য দেয়া, যাদের যাদের যেখানে অবদান রাখার কথা সেখানে উদ্বুদ্ধ করা, জনগণকে এবং রাষ্ট্রকে যুক্ত করা। এখানেও কিন্তু মূল ধারণাটা তাই। এটার কারণটা হলো যে যদি আমরা সবচেয়ে বেশি ধনী বা উন্নত দেশ থেকে শুরু করি, সেখানেও থাইরয়েডের অসংখ্য রোগী এখনও কিন্তু শনাক্ত করা হয়নি। কারণ বিশেষ করে হাইপোথাইরয়েডিজম সবচেয়ে বেশি হয়তো, মানে থাইরয়েডের হরমোনের ঘাটতি, এই রোগীগুলো কিন্তু লক্ষণ সহসা দেখা যায় না। উনি অন্য কারণে ডাক্তারের কাছে যাওয়ার পরে চিকিৎসার আওতায় আসেন, কিন্তু ইতিমধ্যে কিন্তু ওনার জীবনের অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে গেছে শুধু এটির জন্য। আমরা হয়তো ওগুলো পরে আলোচনা করব। তাহলে এখন সকলকে সঠিক সময়ে সঠিক তথ্য দেওয়ার জন্য এই দিবসটি পালিত হচ্ছে সারা পৃথিবীব্যাপী। বাংলাদেশের জন্য কিন্তু বিশেষ গুরুত্ব আছে। কীরকম? প্রায় 85 থেকে 86 কোটি থাইরয়েডের রোগী আছে সারা পৃথিবীতে। বাংলাদেশে তার মধ্যে প্রায় 3 থেকে 4 কোটি। এটা কিন্তু অস্বাভাবিক রকমের বেশি রোগী বাংলাদেশে। তাহলে এইটাকে যদি আমরা, এই তথ্যটাকে যদি আমলে নেই, আমাদের বাংলাদেশকে ব্যাপক কর্মকাণ্ডে শুরু করতে হবে থাইরয়েড নিয়ে। আমরা যেমন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থাইরয়েড টাস্ক ফোর্স, আমি কোঅর্ডিনেট করছি, আজমল মাহমুদ সেখানে মেম্বার সেক্রেটারি কাজ করছে। আমরা অনেক করার চেষ্টা করছি, কিন্তু অনেক মানে আমাদের পক্ষ থেকে মনে হচ্ছে অনেক, কিন্তু সেটা কিন্তু জাতীয় পর্যায়ের জন্য খুবই ক্ষুদ্র কাজ। তাহলে এখানেই কিন্তু আমরা যদি দিবসের গুরুত্ব বা বিশেষ আলোচনা বলি, যে আমাদের এই যদি চিকিৎসক গ্রুপ বলি, হরমোন বিশেষজ্ঞগণ, গাইনি ডাক্তাররা সবচেয়ে বেশি আমাদের কাছাকাছি এই বিষয়ে অবদান রাখতে পারেন। শিশু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, এবং যারা ইন্টারনাল মেডিসিনের ডাক্তার আছেন তারা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাষ্ট্র, এবং বিশেষ করে রাষ্ট্রের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তারা। এইখানে কিন্তু আমরা চেষ্টা করছি, কিছু কিছু উন্নতি হচ্ছে না তা না, কিন্তু আরও অনেক দূর যাওয়া আমাদের বাকি আছে। জি, ধন্যবাদ স্যার। আজকে বিশ্ব থাইরয়েড দিবসে আমরা একত্রিত হয়েছি থাইরয়েড নিয়ে আরও কথা শোনার জন্য, এবং এই যে ঘাটতিগুলো এবং সচেতনতার জায়গায় যে কাজ করার সুযোগ আছে সেগুলো জানার জন্য। ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, আপনার কাছে জানতে চাই, এই যে এবছর প্রতিপাদ্য নিয়ে যখন শুনছিলাম মনে হচ্ছে একটু আলাদা, তা হচ্ছে পুষ্টি। থাইরয়েড রোগ এবং পুষ্টি, এর মধ্যে সম্পর্কটা কিভাবে তৈরি হলো? এবারের ওয়ার্ল্ড থাইরয়েড ডে 2026, এবারের থিম ছিল থাইরয়েড অ্যান্ড নিউট্রিশন, যার বাংলা দাঁড়ায় থাইরয়েড ও পুষ্টি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত সঠিক পুষ্টির মাধ্যমেই থাইরয়েড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এই সংক্রান্ত বেশ কিছু মিথ বা কিছু ভ্রান্ত ধারণাও আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু প্রাথমিকভাবে বলতে গেলে থাইরয়েড হরমোন সঠিকভাবে কাজ করার জন্য, সঠিকভাবে তৈরি হওয়ার জন্য বেশ কয়েকটি মাইক্রোমিনারেল জরুরি। এর মধ্যে রয়েছে আয়োডিন, সেলিনিয়াম, জিঙ্ক।
এগুলো যখন সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে সেই পুষ্টিটি নিশ্চিত করা হবে, তখনই থাইরয়েডের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আমরা শুনলাম প্রতিপাদ্যের কথা। ডাক্তার শাহজাদা সেলিম, আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে থাইরয়েড টাস্ক ফোর্স আছে এবং সেখানে কাজ করা হচ্ছে এই থাইরয়েড নিয়ে। তো সেই ব্যাপারে একটু জানতে চাই যে আপনারা কি ধরনের কাজ করছেন এখানে। এখানে শুরুতে যেভাবে বলেছিলাম যে আসলে থাইরয়েড নিয়ে মূল আলোচনাটা কিন্তু জনগণকে সম্পৃক্ত করাটা জরুরি। যেমন হরমোন রোগের মধ্যে সারা পৃথিবীতে কিন্তু ডায়াবেটিস সবচেয়ে বেশি রোগী আছে, কিন্তু আলোচনাতে কিন্তু যদি থাইরয়েডের সাথে ডায়াবেটিসে কম্পেয়ার করি অনেক বেশি আলোচনা হচ্ছে ডায়াবেটিস নিয়ে। সবাই কিন্তু করছে, রুগীরা, ডাক্তার, যারা রুগী না তারা, এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। যদিও এখানেও বাংলাদেশের দুর্বলতা আছে, কিন্তু অন্যান্য দেশ হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে এখানে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু খুব পিছানো আছে। আমরা কয়েক বছর থেকে কাজ করার চেষ্টা করছি। আমরা ডাক্তারদেরকে দিয়েই শুরু করেছি, কারণ এখানে একটু আগে যেরকম বললাম যে থাইরয়েডের সমস্যা নিয়ে রুগীরা কিন্তু শুধু আমাদের কাছে আসছে তা না, কিন্তু যেমন থাইরয়েডের যে অপারেশন সেটা কিন্তু করেন ইএনটি সার্জন। জি, প্রথমত অনেক রুগী এমন হয় যে উনি অবসাদগ্রস্ত মনে হচ্ছে, মানসিক রুগী ডাক্তারের কাছে যাচ্ছেন, বাচ্চা হচ্ছে না গাইনি ডাক্তারের কাছে যাচ্ছেন, বুক ধরপড় করছে হার্টের ডাক্তারের কাছে যাচ্ছেন, কিডনি খারাপ হয়ে গেছে, থাইরয়েডের সমস্যাও আছে, কিডনি ডাক্তারের কাছে যাচ্ছেন। আমরা যেটা করেছি যে কিছু কিছু গাইডলাইন তৈরি করছি। আমরা সবচেয়ে ভালো আমাদের দাবি করতে পারি যে একটা বড় কাজ হয়েছে, সেটা হলো থাইরয়েড ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম নামে আমরা একটা গাইডলাইন দ্বিতীয় সংস্করণ পাবলিশ করেছি এই গত মাসে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ বলছি এই কারণে, পৃথিবীতে যারা সন্তান নিতে চেষ্টা করছেন এবং ব্যর্থ হচ্ছেন তার মধ্যে দ্বিতীয় প্রধান কারণ হলো থাইরয়েডের সমস্যা। কিন্তু যাদের সন্তান পেটে এসে নষ্ট হয়ে যাচ্ছে তাদের মধ্যে সম্ভবত প্রধানতম কারণ হলো থাইরয়েডের সমস্যা। এই গ্রুপটাকেই যেহেতু সকলেই এটা জানে যে সন্তান ধারণ এবং সন্তানকে বড় করা যে কোনো মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, আমরাও সেটাকেই নিয়েছি এবং এটা কিন্তু আমরা করে থেমে জানি, আমরা আপডেটও করে ফেলছি এবং এটাকে সকল স্তরের ডাক্তারকে আমরা এটা যখন প্রকাশ হয়, এবারও আমাদের 20 তারিখে আমাদের ইউনিভার্সিটিতে আমরা এটা প্রকাশনা মানে ঢাকঢোল পিটিয়ে প্রকাশনা করব। সকল ডাক্তারকে এখানে জানাবার চেষ্টা করছি, তাদেরকে সফট কপি প্রিন্ট কপি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা আরও একটু গর্বের সাথে বলতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর যেটি আসলে স্বাস্থ্যের কর্মকাণ্ডের ফিল্ড লেভেল পর্যন্ত সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে আর নীতি নির্ধারণী বাকিটা মন্ত্রণালয় করে, স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা কিন্তু বোঝাতে সমর্থ হয়েছি যে থাইরয়েডকে আলাদা অপারেশন প্ল্যানের অংশ হিসাবে নেওয়ার, এবং 2024-এ কিন্তু সরকার সেটি নিয়েছে। তারপরে বিভিন্ন কারণে এখন ওই কর্মকাণ্ড বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকেই কিন্তু আমরা জোর দাবি জানিয়েছি এবং সরকার আমলে নিয়েছে। যেহেতু অপারেশন প্ল্যানে ঢুকে গিয়েছে, কাজ এখন চলতেই থাকবে, যেই থাকুক, আমি থাকি উনি থাকি, যেই থাকুক, কাজ চলতে থাকবে। এটা একটা বড় ঘটনা ঘটেছে, কারণ যে কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য প্রথমে নৈতিক স্বীকৃতি, দ্বিতীয়ত টাকা বরাদ্দ। অপারেশন প্ল্যান হয়ে গেছে মানে এটি কিন্তু এখন দুইটাই হয়ে গেছে, টাকাটা আসলেই কাজ শুরু হয়ে যাবে এবং সরকারের পলিসি তৈরি করবেন। আমরা যারা আছি, অন্যান্য বিশেষজ্ঞ যারা সম্পৃক্ত, তারাও এখানে মতামত দিবেন। একই সাথে কিন্তু যেমন আজকের যে অনুষ্ঠানটা, আমরা একদম তৃণমূলে পৌঁছে যাচ্ছি, জনগণকে টার্গেট করে, যে তাকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। যেমন এই পুষ্টির কথায় যদি বলি, আজমল যেটি বললেন যে বাংলাদেশে কিন্তু সবাই জানে যে আয়োডিনের ঘাটতির সাথে থাইরয়েডের সমস্যা জড়িত, এবং এটাকে এত বেশি সুগভীর ছিল যে 1993 সনে ইউনিসেফ বাংলাদেশ সরকারকে টাকা দিয়ে একটা প্রকল্প চালু করে, তার নাম হলো ইউনিভার্সাল সল্ট আয়োডিনেশন প্রোগ্রাম। এখন টেলিভিশনে কিন্তু এখনও এইগুলো কিছু কিছু বিজ্ঞাপন আমরা দেখি, আয়োডিনযুক্ত লবণ। সরকার বাধ্য করলেন যে বাজারে যারা লবণ বিক্রি করবে সেটি প্যাকেটজাত হতে হবে, পর্যাপ্ত আয়োডিন থাকবে। আয়োডিন কিন্তু সরকার ইউনিসেফের অর্থায়নে যে পরিচালিত প্রকল্প ছিল, ওই প্রকল্প থেকে সরকার কিন্তু তাদেরকে কিনে দিতেন। এটি এখন প্রকল্পটি নেই, 2007-এ শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হয়ে গেছে এই মনোভাব নিয়ে যে যারা লবণ তৈরি করছেন, বাজারজাত করছেন, তারা পরিপূর্ণভাবে আয়োডিন যুক্ত করছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি কিন্তু হচ্ছে না। এটা কিন্তু আমি জনগণকে আবার তথ্যটা দিতে চাই যে তাহলে সকলেই কিন্তু প্যাকেটজাত লবণই খাবেন, এখনও কিন্তু খোলা লবণ কিছু বিক্রি হয়। এই আয়োডাইড যেটা লবণে থাকে এটা কিন্তু উদ্বায়ী, ভোলাটাইল, খোলা জায়গা থাকলে কিছুক্ষণের মধ্যে উবে যাবে। আচ্ছা, এই জন্য কিন্তু প্যাকেটজাত করাটা বাধ্যতামূলক ছিল। কিন্তু আরেকটা জিনিস ভাবেন যে প্যাকেটে কিনে আনলেন, 2 মাস 3 মাস 4 মাস বাসায় থেকে গেল, তাহলে খোলা রাখা হয়,
না, খোলা তো পরে বলছি, প্যাকেটেই মনে করেন অনেক দিন থেকে গেল, তাহলে ওর ভিতরেও কিন্তু ধীরে 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 উদ্বায়ী হয়ে প্যাকেটের কোনায় থেকে যাবে, আর প্যাকেটটা কাটলেই বেরিয়ে গেল। আবার আপনি যেটা বলছেন ডাইনিং টেবিলে রাখা বা রান্নাঘরে রাখা, খোলা রাখা মানে ওই যে বাজারে যে খোলা লবণ বিক্রি করছে সেই ঘটনায় ঘটানো হলো। কিন্তু আরেকটি ঘটনা দেখেন, যে রান্নাঘর তো একটু গরম এলাকা, সেখানে যদি লবণটি খোলা থাকে তাহলে ওটা কিন্তু আরও দ্রুত বাতাসে মিলিয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু খুব জনগুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমি খুব সেজন্য একটু স্পষ্ট করে বলি, লবণ খুবই কম পরিমাণে কিনবেন, যাদের চাহিদার সাথে তাল মিলিয়ে আধা কেজি বা 1 কেজির প্যাকেট কিনেন, ফুরিয়ে গেলে আবার কিনেন, নাম্বার 1। নাম্বার 2, বাসায় যেভাবেই রাখেন সেটা অবশ্যই এয়ার টাইট বয়ামে রাখতে হবে, কোনোভাবে খোলা রাখা যাবে না। নাম্বার 3, তরকারিতে যে লবণ দিবেন সেটি হবে তরকারির সব শেষ উপাদান, কারণ যত আগে দিবে তত বেশি মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এইটা বলার একটা ঝুঁকি আছে, অনেকেই খালি ভাবেন যে তাহলে আমাকে লবণ প্রচুর খেতে হবে, প্রচুর খেতে হবে, কিন্তু লবণ কিন্তু উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ, এবং বাংলাদেশের জন্য অবশ্যই প্রধান কারণ। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে যে লবণ আমাদের যে পরিমাণে খাচ্ছি 6.68 থেকে 18 গ্রাম প্রতিদিন খাই, যেটি 5 গ্রামের মধ্যে থাকা উচিত ছিল। তাহলে আমরা লবণ বেশি খাচ্ছি, আয়োডিন বেশি খাচ্ছি তা নয় কিন্তু। জি তাহলে এই দুটার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। জি, অবশ্যই এ নিয়ে আমরা আরো কথা শুনবো। এখন একটি বিরতি সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আজকে আমরা কথা বলছি বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে, যেখানে আমাদের থাইরয়েডের সাথে পুষ্টির সম্পর্কে একটু একটু করে জানছি। ডক্টর সৈয়দ আজমল মাহমুদ, আমরা থাইরয়েডের বিভিন্ন সমস্যাগুলোর গুরুত্ব বুঝতে পারছি, কিন্তু থাইরয়েড কি কি সমস্যা করে সেই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই। আমাদের এই যে থাইরয়েড গ্রন্থি, এটা আমাদের গলার সামনে প্রজাপতির মতো একটা গ্রন্থি। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়, যেমন T3, T4। সুতরাং থাইরয়েডের রোগগুলো প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা, এই হরমোনটা যখন কম তৈরি হয়ে থাকে যেটাকে বলা হয়ে থাকে হাইপোথাইরয়েডিজম, আর যখন এই হরমোনটা কোনো কারণে বেশি তৈরি হয়ে থাকে যাকে বলা হয়ে থাকে হাইপারথাইরয়েডিজম। এছাড়াও কিছু রোগ রয়েছে, যেমন থাইরয়েডের ক্যান্সার, থাইরয়েডের গুটি, থাইরয়েড নোডিউল যেটাকে বলা হয়ে থাকে। এগুলোর মধ্যে প্রধানত হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোনের ঘাটতি, এই রোগটি সাধারণত মানুষের মাঝে বেশি হয়ে থাকে, এবং এটি প্রকোপটিও বেশি। এবং স্যার আগে যেটা বললেন যে অন্য কোনো কারণে ডাক্তারের কাছে গিয়েছেন বা রুটিন চেক আপ করতে গিয়ে দেখা যায় যে এই হরমোনের ঘাটতি রয়ে গেছে, এবং এই হরমোনের এই অভাবের জন্যই দেখা যায় অতিরিক্ত অবসাদ, ওজন বেড়ে যাওয়া, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ধন্যবাদ। একটু আগে আমরা শুনছিলাম যে থাইরয়েডের সমস্যাগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অন্যান্য যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছ থেকেই সমস্যাটি ধরা পড়ে এবং চিকিৎসা চলে। এক্ষেত্রে একটি অসুবিধা বলা যাবে বা অসামঞ্জস্যতা থাকে, যা হচ্ছে কি ওই একটি পরীক্ষা TSH এটি করা হয় এবং তারপরে ঔষধ শুরু করে দেওয়া হয়। এই ব্যাপারটা আপনি কি মনে করেন যে সঠিক পদ্ধতি কিনা? দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে রুটিন চেক আপের অংশ হিসেবে TSHটাই শুরু করা হয়, কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে TSHের সাথে আমরা সাধারণত যেটা করে থাকি FT4, এবং বিশেষ কিছু ক্ষেত্রে যদি অটোইমিউন অরিজিন কিনা, যে যাদের ক্ষেত্রে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অর্থাৎ TSH লেভেলটা বেশি কিন্তু FT4 অর্থাৎ থাইরয়েড হরমোনের লেভেলটা নর্মাল অথবা নর্মালের নিচের দিকে আসে, তাদের ক্ষেত্রে ওষুধ দিব কি দিব না সেই ডিসিশনটা নেওয়ার জন্যে আমাদের আরেকটি পরীক্ষা করা লাগে, যে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি। সেগুলো আসলে করা হয়ে থাকে না, বা দেখা যায় না করেই শুরু করা হয়ে থাকে ওষুধ, অথবা যখন ওষুধ শুরু করা হয় যেটা প্রয়োজনীয় মাত্রার তুলনায় বেশি শুরু করা হয়ে থাকে। এইসব কিছু সমস্যা আমাদের প্রায়শই পড়তে হয়। জি, ধন্যবাদ। ডাক্তার শাহজিদা সেলিম স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে সমস্যাটি হচ্ছে এবং অনেকে ওষুধ শুরু করে, তাতে কি পরবর্তীতে কোনো আলাদা করে সমস্যা হতে পারে কিনা? এটি আপনি খুব দারুণ একটি প্রসঙ্গ টেনে এনেছেন। আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। কারণ হলো
আজমল যেটি বললেন যে আয়োডিন খাওয়ার পরে খাদ্যের আয়োডিনের উৎসটা একটু বলে নিই, ওইটাও আমাদেরকে ভাবতে হবে যে সামুদ্রিক যে কোনো খাবারই আয়োডিনের উৎস হতে পারে। তাহলে সামুদ্রিক মাছ হতে পারে, সামুদ্রিক আগাছা, এটা কিন্তু আমরা খাই না। পৃথিবীর অনেক দেশে খুব জনপ্রিয় খাবার হলো সামুদ্রিক আগাছা। আর আমরা যেটা করি যে সমুদ্র থেকে যে লবণ পাই, লবণ থেকে আয়োডিন পাচ্ছি, কমার্শিয়ালি বাজারেও পাওয়া যাচ্ছে। আরও 2-3টা খাবারে পাওয়া যায়, বাদামে কিছুটা পাওয়া যেতে পারে, তারপরে টমেটোতে কিছুটা পাওয়া যেতে পারে। এখন এই আয়োডিনটা যখন আসছে তখন কিন্তু সেটা থাইরয়েড হরমোন তৈরি করছে। এই হরমোন কিন্তু TSH নয়, থাইরয়েডের হরমোন কিন্তু থাইরক্সিন, সেটি T4 এবং T3 হিসাবে থাকে। জি। তাহলে যদি আমরা যেহেতু এটিও টেস্ট করে দেখা যায়, তো থাইরয়েডের হরমোনের মাত্রা বেড়েছে মানে T4 বা T3 বেড়েছে, কমেছে মানে T4 বা T3 কমেছে। আচ্ছা। এবং এটা যখন কমে যায় তখন TSH বেড়ে যায়, বেড়ে গেলে TSH কমে যায়। তাহলে এটা আমি এভাবে বলছি কারণ হলো এটা কিন্তু দূরবর্তী একটি অবস্থান। TSH কিন্তু প্রথম ধাপের সমস্যা নয়, এটা হলো একটা ইনডাইরেক্ট সমস্যা। তাহলে এই ইনডাইরেক্ট সমস্যাকে যদি আমি বেশি প্রাধান্য দিই তাহলে মূল ঘটনা কিন্তু বুঝতে পারবো না। এটাই কিন্তু আজমল বলেছে। তাহলে ঘটনাটা কীরকম হবে, আমি থাইরয়েডের ফাংশন কম আছে কিনা, অবশ্যই FT4 কম আছে দেখতে চাই। FT4 কম থাকলে TSH বেড়ে যাবে, সেটাও দেখতে চাই। আবার থাইরয়েডের হরমোনের ঘাটতি কাজ বেশি হচ্ছে মানে FT4 অথবা FT3 বেশি পরিমাণে আছে, যদি থাকে তাহলে TSH কমে গিয়েছে। এটাও বোঝাটা জরুরি, কারণ এখানে কিন্তু সবগুলো মিলবে না মানে শুধু একটা টেস্ট করে আমি একটা ভুল চিকিৎসার মধ্যে পড়ে যেতে পারি। তাহলে যদি আমি সকল জনগণ এবং অন্যান্য ডাক্তারকে যারা থাইরয়েডের রোগী দেখছেন কিন্তু হরমোন বিশেষজ্ঞ, তাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ করি, সেটি এমন হবে যে একটি টেস্ট করবেনই না। যদি করেন তাহলে FT4, যদি আপনার হাইপারথাইরয়েডিজম মনে হয় FT3ও করবেন, সাথে TSH করবেন। এবং কারণ বোঝার জন্য, যেমন এখনও আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হাইপোথাইরয়েডিজম, সেটা এখনও বড় কারণ, কিন্তু ক্রমশ অটো ইমিউন যেটি আজমল বলেছে অ্যান্টিবডি থাকবে, এটি কিন্তু আরও বেশি বেশি করে তৈরি হচ্ছে। ওইটা বোঝার জন্য অ্যান্টিবডি আছে কিনা আমরা দেখি। আবার অ্যান্টিবডি দুভাবে দেখি, একটা হলো যে হাইপোথাইরয়েডিজমকে টার্গেট করে, আরেকটা হলো যখন আমরা দেখি যে এই হাইপারথাইরয়েডিজম, সবচেয়ে ভালো টেস্ট হলো রেডিও আয়োডিন আপটেক টেস্ট করা। এটা পরমাণু শক্তি কমিশনের এখন আমাদের এখানে 22টি সেন্টার আছে, কিন্তু চাহিদা এত বেশি যে ওখানে গেলে লম্বা লাইন হয়ে যায়। এখন খুব বিকল্প আমাদের একটা অ্যান্টিবডি টেস্ট আছে, সেটা হলো TSH রিসিপ্টর অ্যান্টিবডি, একটু দামি কিন্তু খুব ভালো টেস্ট। তাহলে এগুলো তখন করি। তাহলে মুদ্রা কথা হলো শুধু TSH দিকে চিকিৎসা দেওয়া যাবে না, চিকিৎসা দেওয়ার পরও শুধু TSH দিকে আমাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে যদি আমাকে টেস্ট করতে হয়, সেটাও একটা নির্দিষ্ট কাঠামো আছে যে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা দিলে কতদিন পর সাধারণত শুরুর দিকে আমরা 4 থেকে 12 সপ্তাহের মধ্যে করি, যত রোগী ভালো থাকে তত কম করি, বছরে কমপক্ষে 2 বার করতে হবে। হাইপারথাইরয়েডিজমের রোগীদেরকে আর একটু ঘন ঘন টেস্ট করতে হয়, সেটা 1 মাস পর হতে পারে। রোগী যত ভালো করবে তত আমরা গ্যাপ কমাতে থাকি এবং এক সময় গিয়ে দেখে চিকিৎসা আর লাগে না, বন্ধ হয়ে যায়। কিন্তু দুটোই কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা, একটা পদ্ধতিগতভাবে আগাতে হবে। অবশ্যই। আমরা আশা করি এই মেসেজটি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, আমরা বিভিন্ন ধরনের বয়সে দেখি যে থাইরয়েডের সমস্যা হচ্ছে, এবং পাশাপাশি নারী পুরুষের মধ্যেও হচ্ছে, নারীদের মধ্যে অপেক্ষাকৃত একটু বেশি দেখা যায়। ব্যাপারটি কি আসলে সত্য কিনা? সাধারণত নারীদের মধ্যেই সাধারণত যেসব থাইরয়েডজনিত রোগগুলো, প্রধানত হাইপোথাইরয়েডিজমের সমস্যাটি একটু অধিক তুলনায় বেশি দেখা যায়। পাশাপাশি আরেকটি ব্যাপার দেখা যায় যে যখন গর্ভধারণ করে তখনই এই রোগটি শনাক্তকরণের জন্য পরীক্ষা করতে দেওয়া হয়, অন্য সময় খুব একটা করা হয় না বা রোগটি নির্ণয় করা যায় না। তো এই গর্ভাবস্থায় কেন এত বেশি গুরুত্বপূর্ণ? জি, অসংখ্য ধন্যবাদ। স্যার আগেও যেটা বললেন যে সাবফার্টিলিটি, অর্থাৎ যে বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়ার অন্যতম একটি প্রধান কারণ কিন্তু এরকম থাইরয়েডের সমস্যা। সেই ক্ষেত্রে সাধারণত থাইরয়েড পরীক্ষাটি রুটিন চেক আপ হিসেবেই তখন করা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের মাত্রা, অর্থাৎ TSH FT4 করলে TSH এর মাত্রাটি যেরকম থাকার কথা তার তুলনায় অতিরিক্ত একটু বেশি থাকে। সেক্ষেত্রে যিনি থাইরয়েডের ওষুধ খেয়ে থাকেন বা আগে থেকে খাচ্ছেন, অথবা সাবক্লিনিক্যাল হাইপো, অর্থাৎ TSH আগে থেকে বেশি এবং হলো গিয়ে FT4 নর্মাল থাকলেও অ্যান্টিবডি পজিটিভ, তাদের ক্ষেত্রে থাইরয়েড চিকিৎসা শুরু করে TSH এর মাত্রাটি একটু কমিয়ে আনা হয়, যাতে পরবর্তীতে প্রেগনেন্সিতে কোনো সমস্যা না হয়। তো
তো সেক্ষেত্রে যদি কেউ ওষুধ গ্রহণ না করে বা চিকিৎসা গ্রহণ না করে তাহলে কি কোনো সমস্যা হতে পারে সেটা মায়ের বা বাচ্চার? জি, অবশ্যই। যদি সেক্ষেত্রে উনি একজন গর্ভাবস্থায় যদি থাইরয়েডের সমস্যা থাকে, এটি কিন্তু শিশুর অর্থাৎ ফিটাসের মানসিক বিকাশের জন্য খুবই জরুরি। যদি মায়ের গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম বা যদি প্রকট মাত্রায় থাকে, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশটি ব্যাহত হতে পারে এবং মায়েরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে। তার প্রেগনেন্সি কমপ্লিকেশন বাড়তে পারে, তার প্রি এক্লাম্পসিয়া অর্থাৎ খিঁচুনি, প্রেশার এগুলো বাড়তে পারে, ডেলিভারিতে সমস্যা হতে পারে। জি, আর যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের সে ওষুধ গ্রহণ করছে নিয়মিত বা মাঝে মাঝে তার ওষুধের ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে কি কোনো রকম গর্ভধারণের মধ্যেই বা এই গর্ভাবস্থার মধ্যে কোনো জটিলতা আলাদা করে হতে পারে? জি, আমি যেগুলো বললাম এগুলো হতে পারে, সাথে গর্ভপাতও হয়ে যেতে পারে, এরকম অনেক সমস্যাই হতে পারে। আমাদের টার্গেট থাকতে হবে যে গর্ভাবস্থায় যিনি থাইরয়েড হরমোন খাচ্ছেন, টিএসএইচ এর লেভেল 2.5 থেকে 3-এর নিচে থাকতে হবে। এটি সাধারণত ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে এক এক রকম, এবং অবশ্যই হরমোন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে চিকিৎসাটি করা প্রয়োজন। তার মানে যে স্বাভাবিক অবস্থায় যেই মাত্রা তার সাথে কি একই রকম কিনা এটি? একটু সেক্ষেত্রে আমাদের টার্গেটটা একটু কমানো থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যেটা শুনছিলাম যে গর্ভাবস্থায় খুব বেশি প্রয়োজনীয় একটি সমস্যার সমাধান করার দরকার যেখানে, সেটি হচ্ছে এই থাইরয়েডের সমস্যা। পাশাপাশি এই যে এই রোগটি হচ্ছে, কখনো শুনি হাইপোথাইরয়েড, কখনো শুনি হাইপার থাইরয়েড, তো দুটির মধ্যে কি লক্ষণগত কোনো পার্থক্য আছে কিনা ডাক্তার? আমি আগের রেস ধরে একটু বলি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বললাম যে আমরা গাইডলাইনটা কিন্তু এখানেই আমরা করেছি যে প্রেগনেন্সির ক্ষেত্রে। এখানে আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, শেষ থেকে শুরু করি। আমরা সরকারকে নীতিগতভাবে বোঝাতে সমর্থ হয়েছি, যদিও ব্যাপারটা কার্যকলাপে পরিণত করা যায়নি, কারণ একটু ব্যয়বহুল। সেটি হলো বাংলাদেশের যত দম্পতি সন্তান নিতে চেষ্টা করবেন সকলেই বাধ্যতামূলকভাবে থাইরয়েড হরমোনের টেস্ট করবেন, মানে ইউনিভার্সাল স্ক্রিনিং। সরকারও নীতিগতভাবে মেনে নিয়েছে, কিন্তু এটা একদম প্রত্যন্ত অঞ্চলে করা সম্ভব নয়, সেজন্য একদম পুরোপুরি কার্যকরণ করতে একটু সময় লাগবে, কিন্তু নীতিগতভাবে মেনে নিয়েছে। আপনি যেটি বললেন একটু আগে যে গর্ভধারণের সাথে সম্পর্ক। আরেকটি ব্যাপার হলো যে মহিলারা কেন আক্রান্ত। দেখেন, থাইরয়েডের হরমোনের অথবা গ্রন্থির সমস্যা আজমল প্রথমেই বলেছে 3 রকম হতে পারে, যে হরমোন উৎপাদনের তারতম্য, গ্রন্থিটি শুধু বড় হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, খালি আকারে বড় হয়েছে, ক্যান্সার হতে পারে। আমি যদি একটা একটা করে বলি, হাইপোথাইরয়েডিজম 8 জন মহিলার থাকলে 1 জন পুরুষের থাকে। আচ্ছা। হাইপার থাইরয়েডিজম 3 জন মহিলা থাকলে 1 জন পুরুষের থাকে। ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার 2 জন মহিলা থাকলে 1 জন পুরুষের থাকে। তাহলে আমরা অনেক সময় রসিকতা করে বলি যে থাইরয়েডের সমস্যাগুলো মহিলাদেরকে খুব বেশি ভালোবাসে, কিন্তু এটা কিন্তু খুবই আমাদের পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য। কারণ সন্তান নেওয়া, সন্তান ধারণ করা, এবং সবচেয়ে বাংলাদেশের জন্য মারাত্মকভাবে, এটা মারাত্মকই বলছি, মারাত্মক গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে কম মেধা সম্পন্ন মানুষের দেশ। আইকিউ গড় 72 মাত্র। জি, পৃথিবীতে 70-এর নিচে মানুষের আইকিউ হতে পারে না, আমরা তার একটু উপরে। এবং এইখানেই কিন্তু হাইপোথাইরয়েডিজম, আয়োডিনের ঘাটতি ধাক্কা দিচ্ছে আমাদের। তাহলে এটা কিন্তু বিশাল বড় একটা ইস্যু আমাদের, এবং এখানে কিন্তু গর্ভধারণের সময়ের আগে থেকেই কাজ করতে হবে আমাদেরকে। তাহলে যিনি গর্ভধারণ করবেন, ভদ্র মহিলাকে তার থাইরয়েড ফাংশন দেখতে হবে, আয়োডিন কেমন আছে দেখতে হবে, ঘাটতি থাকলে পূরণ করতে হবে, তারপরে উনি গর্ভধারণ করবেন, নাম্বার 1। যারা আপনি একটু আগে যে প্রশ্ন করেছেন, যারা ওষুধ খাচ্ছে এখন গর্ভধারণ করেছেন, এটা সাধারণ একটা হলো পলিসি হলো যে উনি যে পরিমাণ থাইরয়েডের ওষুধ খাচ্ছিলেন, থাইরক্সিন, গর্ভধারণ করার সাথে সাথে টেস্ট না করেই এটা প্রায় 120 থেকে 130% বানিয়ে ফেলা হবে। মানে উনি যদি আগে 100 মাইক্রোগ্রাম করে খাইতেন প্রতিদিন, এখন 120 বা 25 মাইক্রোগ্রাম খাবেন। এরপরে শুরু করে টেস্ট করা হবে, কারণ ওনার নিজের যে চাহিদা ছিল এই সন্তান ধারণ করার কারণে, তার যে প্রক্রিয়াতে চাহিদা বেড়ে গেছে। গর্ভস্থ শিশুও প্রথমত মায়ের থাইরয়েডের উপরেই নির্ভর করে। জি, তাহলে কত বড় একটা ঘটনা ঘটে গেল। দ্বিতীয় হলো স্নায়বিক এবং মানসিক বুদ্ধিবৃত্তিক
টোটাল, বিশেষ করে প্রথম দিকে টোটাল বৃদ্ধিটাই নির্ভর করে মায়ের থাইরয়েড হরমোনের সরবরাহের উপরে। তাহলে আমরা যদি মেধাবী জাতি চাই, প্রাপ্তবয়স্ক বা আরও পরে বয়স্কদের মধ্যে মেধা থাকবে, তাহলে উনি যখন মায়ের পেটে ছিলেন তখন থাইরয়েড হরমোনের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। এখন দেখেন বাংলাদেশের চরিত্র দেখেন, আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা গবেষণা সম্পন্ন করে প্রকাশ করেছি, আপনি ইন্টারনেটে দেখতে পাবেন চাইলে। যারা আমাদের হাসপাতালে এবং সন্তান প্রসব করার জন্যই ভর্তি হয়েছেন গাইনি ডিপার্টমেন্টে, এবং এদের ধারণা আছে যে থাইরয়েডের সমস্যা নাই, অথবা আগে কোনো এক সময় টেস্ট করেছিলেন, সমস্যা পান নাই, মানে গর্ভধারণে অনেক আগে কোনো এক সময় করেছিলেন। এই রুগীদেরকে আমরা 204 জন রুগীর উপর গবেষণা করে দেখেছি যে 8.4% হাইপোথাইরয়েডিজম ছিল। এবং এই যে দেশের রাজধানীতে সবচেয়ে বড় হাসপাতালে এই অবস্থা। তাহলে যদি আমরা একটা গ্রামাঞ্চলের মানে উপজেলা, জেলা হাসপাতালের কথা ভাবি, যেখানে একদম প্রত্যন্ত অঞ্চলের খুব বেশি সচেতন নন এমন একটা দম্পতি বা এমন একজন ভদ্র মহিলা এসেছেন, তাদের মধ্যে নিশ্চয়ই বেশি। তাহলে এই যে সন্তান ধারণ করলেন, পরবর্তী সন্তানটির মেধার অবস্থা কী হবে, এটা কিন্তু অনুমেয়। তাহলে এখন সারা পৃথিবী কিন্তু নিশ্চিত করেছে তাদের দেশের জন্য মেধাবী এবং সুস্থ দেহের মানুষ চাই। এটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। খালি এই একটা জায়গাতে আমাদের বড় ঘাটতি। এটা হলেই মেধাবী এবং সুস্থ দেহের মানুষ দেশের কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিতে পারে। অবশ্যই এ নিয়ে আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বিশ্ব থাইরয়েড দিবস, থাইরয়েড ও পুষ্টি এই বিষয় নিয়ে। ডাক্তার শাহজাদা সেলিম স্যার, আমরা একটু আগে শুনছিলাম যে বিভিন্ন ধরনের কারণ যেগুলোর পিছনে এই যে থাইরয়েডের সমস্যাগুলো থাকছে এবং বুদ্ধিবৃত্তিক যে একটা ঘাটতি আমাদের দেশে আছে সেটি। তো এই যে লক্ষণ থাকে কিছু, হাইপোথাইরয়েডের কিছু লক্ষণ, হাইপারথাইরয়েডের কিছু লক্ষণ, সেই ব্যাপারে একটু জানতে চাই, কিভাবে একজন সাধারণ মানুষ বুঝবে যে তার আসলে চিকিৎসা প্রয়োজন? এটি খুব দরকারি। আসলে যতই তাত্ত্বিক কথা বলি, মানুষকে বোধগম্য কিছু উদাহরণ দেওয়া দরকার। তাহলে আমরা শুরু থেকেই যে আলোচনাটা করছি, থাইরয়েড হরমোনের অনেকগুলো কাজ, তার মধ্যে একটা হলো বিপাকীয় মানে মেটাবলিক সংক্রান্ত কাজ, বৃদ্ধি, মানসিক এবং শারীরিক বৃদ্ধি, হৃদস্পন্দন ঠিক রাখা মানে হৃদয়ের হৃৎপিণ্ডের কার্যক্রম ঠিক রাখা, এগুলোর সাথে কিন্তু লক্ষণগুলো জড়িত। এখন খুব সহজ করে যদি ভাবি যে হরমোন কমে গেছে, এটা বলছি এই কারণে এদের রোগীর সংখ্যায় বেশি। আরেক গ্রুপ হলো যে তাদের হরমোন বেড়ে গেছে। তাহলে হরমোন যদি কমে যায় তাহলে উনি যা খাচ্ছেন তাই কিন্তু শরীরে থেকে যাচ্ছে, মানে ব্যবহার করতে পারছেন না, মানে ওজন বেড়ে যাবে। তাহলে এটা নিয়ে সবচেয়ে বেশি রোগী আসেন। মহিলারা যেহেতু বেশি আক্রান্ত তারাও আসেন, পুরুষরাও আসেন। এদের যেহেতু বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড থাইরয়েড হরমোনের উপর নির্ভর করে, তাহলে থাইরয়েড হরমোন ঘাটতি মানে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড কমে যাবে। অনেক উন্নত দেশে অনেক রোগী ডাক্তারের কাছে যান কখন চাকরি হারিয়ে গেছে, কারণ খুব কম্পিটিটিভ চাকরি, একটু এদিক ওদিক হলে চাকরি চলে যায়, তারপরে টেস্ট করে দেখা গেল যে উনি হাইপোথাইরয়েড, কাদের সাথে তাল মেলাতে পারছেন না। আবার এটা কিন্তু হৃদস্পন্দনও ঠিক রাখে, তাহলে হৃদস্পন্দন মানে হার্ট রেট কমে গিয়েছে। আবার অনেকেরই এরকম হবে যে ওনার মানসিক অবস্থা আগের মতো নেই, মানে উনি নিজে নিজে ভাববেন যে আমি অবসাদগ্রস্ত কিনা, হয়তো উনি মানসিক রোগের ডাক্তারের কাছে গেলেন, তখন ধরা পড়লো। কিন্তু সবচেয়ে বড় ঘটনা আমরা বারবারই যেটা নিয়ে বলছি এবং জনগণকে আমরা বোঝাতে চেষ্টা করছি যে মাসিক শুরু হওয়া, সে মাসিক ঠিকঠাক মতো চলা, সন্তান ধারণ করতে পারা এবং সন্তান ঠিকঠাক মতো প্রসব করতে পারা, পুরাটাই কিন্তু থাইরয়েড হরমোনের সঠিক মাত্রার সাথে সম্পৃক্ত। তাহলে যাদের মাসিক ঠিক সময় মতো ঠিক হচ্ছে না তারা কিন্তু থাইরয়েড হরমোনের আক্রান্ত হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে। আরেকটি ঘটনা মেয়েদেরই বেশি ঘটে, সেটি হলো যে মেয়েদের দাড়ি গোপের মতো দেখা যাচ্ছে, চামড়া ছেলেদের মতো পুরু হয়ে যাচ্ছে, ছেলেদের মতো কিছু কিছু ক্ষেত্রে টাকও হয়ে যায়, এটাও কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। তাহলে এগুলোর যে কোনো একটি দেখা দেওয়ার সাথে সাথেই একটা হরমোন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, দেরি করা উচিত নয়। আবার যদি হাইপারথাইরয়েডিজম হয় ঠিক উল্টাটাই ঘটনা ঘটবে। তাহলে কী হবে, উনি যাই খাচ্ছে দ্রুত হজম হয়ে মেটাবলিজম হয়ে যাচ্ছে, উনি হয়তো আগের মতো খাচ্ছেন না, বেশিও খাচ্ছেন, কিন্তু উনি শুকিয়ে যাচ্ছেন। হৃদস্পন্দন বেড়ে গেছে, অস্থির লাগবে, উনি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না, ঘুমাতে পারবেন না, এবং ওনার নিজের মনে হতে পারে যে হার্ট অ্যাটাক করেছে, উনি হৃদরোগের ডাক্তারের কাছে যাবেন। আবার কি হবে, কারো কারো খাদ্যনালী কার্যক্রম বেড়ে যাবে, মনে হবে ডায়রিয়া হচ্ছে, ওনার ঘন ঘন পায়খানা হচ্ছে। আবার কারো কারো দেখা গেলো যে এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা করে, শরীরে তাপ উৎপাদন বেড়ে যায়,
ওনার জ্বর জ্বর লাগে, আসলে জ্বর নাই কিন্তু। এবং এখানে একটা ঘটনা ঘটে যেটি যে কোনো রোগী যদি একবার মনে রাখতে পারেন বুঝতে পারবেন যে ওনার ঘাম হচ্ছে কিন্তু গা গরম। জি, এই ঘটনা কিন্তু পৃথিবীতে আর কোথাও ঘটে না। ঘামলেই কিন্তু গা ঠান্ডা হয়ে যাবে। একমাত্র হাইপারথাইরয়েডিজমে কিন্তু ঘামলেও উনি দেখবেন হাতের তালু গরম আছে। আবার আরেকটা ঘটনা ঘটবে যে একটু আগে বললাম যে প্রজনন ক্ষমতা বাকিগুলো এগুলোও কিন্তু এখানে বাধাগ্রস্ত হতে পারে। তবে হাইপারথাইরয়েডিজম আরেকটা ঘটনা ঘটে গলগণ্ড বা ঘ্যাকের কথা বলি। গলগণ্ড ইউজুয়ালি হাইপোথাইরয়েড খুব সামান্য থাকতে পারে, হাইপারথাইরয়েড বেশি থাকতে পারে। আচ্ছা, আর চোখ বড় হয়ে যায়। আমরা খুব কঠিন কঠিন কথা হতে সহজ করে একটা মজার করার জন্য বলছি, যেমন ভ্যাম্পায়ারের যে চরিত্রগুলো আছে না, পৃথিবী বিখ্যাত সিনেমা কিন্তু সকল ভ্যাম্পায়ারে কিন্তু হাইপারথাইরয়েড ছিল এবং চোখের যে গ্রেপস থাইরয়েড চোখের হয় সেটা ছিল। আচ্ছা, এটি না থাকলে তাকে নেওয়া হয়নি ওই সিনেমাতে। তাহলে কেমন একটা চেহারা হয়ে যায় দেখেন। তাহলে এগুলো কিন্তু লক্ষণগুলো এত বেশি প্রকট হয়ে যায় পরে, কিন্তু সেগুলো চোখে পড়তে পারে, কিন্তু শুরুতে কিন্তু সবগুলো খুবই গোপনে সংগোপনে আসতে থাকে, এজন্য আমাদের রোগ ধরতে সময় লেগে যাচ্ছে। জি অবশ্যই, ধন্যবাদ। ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা থাইরয়েডের বিভিন্ন ধরনের লক্ষণ যেমন শুনলাম এবং পিছনে কারণগুলো একটু একটু করে জেনেছি, এখানে খাদ্যাভ্যাসের একটা বড় ভূমিকা আছে। জি, তো সেই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই, কি ধরনের খাবার আসলে খাওয়া উচিত, কোনটাতে খাওয়া উচিত না। এবং আমরা এই ক্ষেত্রে অনেক ধরনের কুসংস্কার বা মিথও দেখতে পাই যে এটি খেলে আয়োডিনের ঘাটতি আরও বেড়ে যাবে, এটি খেলে কমে যাবে ইত্যাদি। তো সেই ব্যাপারটা একটু যদি আমাদের দর্শককে ভালো করে ক্লিয়ার করে দেন। সাধারণত থাইরয়েডের রোগীরা প্রায়ই এসে বলে যে স্যার আমার তো থাইরয়েডের সমস্যা, আমি এখন থেকে ফুলকপি বাঁধাকপি এগুলো বন্ধ করে ফেলেছি। এটি আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা। আসলে এই যে ফুলকপি বাঁধাকপি এগুলো ক্রুসিফেরাস ভেজিটেবল, এগুলোতে একটি উপাদান থাকে গয়ট্রোজেন, যেটি থাইরয়েড হরমোন শরীরে শোষণ হতে কিছুটা বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু যখন পরিমিত তাপে উচ্চ তাপে রান্না করা হয়, আমাদের বাংলাদেশে সাধারণত রান্না করেই এগুলো খাওয়া হয়, তখন কিন্তু এটির সেই গয়ট্রোজেনের কার্যকারী ক্ষমতা থাকে না। সুতরাং এটি থাইরয়েডের রোগীরা যে ফুলকপি বাঁধাকপি এগুলো বাদ দিবেন ব্যাপারটি এমন নয়, বরং এগুলো যেহেতু ফাইবার সমৃদ্ধ খাবার এবং অন্যান্য পুষ্টি গুণও আছে, এটি বাদ না দিয়ে পরিমিত তাপে উচ্চ তাপে রান্না করে খাবেন। এছাড়াও আরেকটি ভুল ধারণা যে অনেকে যে থাইরয়েডের রোগীরা সয়া বা সয়াবিন জাতীয় খাবার খেলে পরে থাইরয়েডের হরমোনের সমস্যা হতে পারে, এটিও একটি ভুল ধারণা। থাইরয়েড হরমোনটি সাধারণত আমরা খালি পেটে দিয়ে থাকি। এটা সকল খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য যে থাইরয়েড হরমোনটি যখন দেয়া হবে তখন সকালে খালি পেটে, যাতে এটি পরিপূর্ণ মাত্রায় এক ঘন্টা গ্যাপ রাখতে হবে। জি, 1 ঘন্টার যাতে গ্যাপ থাকে। সুতরাং সেটি যে সয়াবিন দিলেই যে থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনের সমস্যা হবে ব্যাপারটি এমন নয়। এছাড়াও আরেকটি ভুল ধারণা আছে যে থাইরয়েডের রোগীরা গ্লুটেন ফ্রি খাবার অনেক সময় খেয়ে থাকেন, এটিও একটি ভুল ধারণা। যাদের শুধুমাত্র সিলিয়াক ডিজিজ বা ওরকম সমস্যা আছে তাদের ক্ষেত্রে গ্লুটেন ফ্রি ডায়েটটি দরকার। এছাড়া থাইরয়েড রোগীদের ক্ষেত্রে পরিমিত পরিমাণে শাক সবজি এবং সুষম খাবার এটি গ্রহণ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমরা এ নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতি সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আজকে আমরা কথা বলছি বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে থাইরয়েড এবং পুষ্টি এই বিষয় নিয়ে। আমরা থাইরয়েডের বিভিন্ন সমস্যার কথা শুনছিলাম এবং বিভিন্ন মিথের কথাও শুনছিলাম। থাইরয়েডের সাথে বিভিন্ন ধরনের রোগের সম্পর্ক আছে, সেই ব্যাপারে একটু জানতে চাই সংক্ষেপে। জি, থাইরয়েডের গ্রন্থিটির একটি কাজের ধরন হলো ও নিজে কাজ করে, অন্য গ্রন্থির উপরও প্রভাব বিস্তার করে। তো এই জন্য এর তারতম্যের সাথে অন্য গ্রন্থিগুলো মানে অন্তঃগ্রন্থির সমস্যাগুলো জড়িত হয়ে থাকে। যেমন আমরা আজকের এই অনেক আলোচনার মধ্যে একটা আলোচনা করিনি যে কোনো মানুষের বৃদ্ধি ব্যাহত হতে পারে, শারীরিক বৃদ্ধি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকলে কিন্তু। আচ্ছা, তাহলে বাংলাদেশের আমাদের মানুষের গড় উচ্চতাও কম, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেককে দেখবেন যে খুব ছোটোখাটো, বড় হচ্ছে না, এবং এরা কিন্তু বাড়ন্ত বয়সে থাইরয়েড হরমোনের ঘাটতিতে আক্রান্ত ছিল বলে এটি হচ্ছে না।
আবার প্রজনন ক্ষমতা একটু আগে বলেছি প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হবে। এটি যেমন মহিলাদের হবে এটি পুরুষদেরও হবে। এবং আরেকটি ঘটনা যেমন ইদানিং আমাদের এখানে টেস্ট টিউব বেবি মানে কৃত্রিম পদ্ধতিতে সন্তান গ্রহণের হার কিন্তু বেড়ে গেছে এবং এরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত এবং এদের ক্ষেত্রে কিন্তু আমরা যে আলোচনা করেছি না আলাদা রকমভাবে আমরা থাইরয়েডের হরমোনের সমস্যাগুলো দেখি। আরেকটি আমি খুব জোরে সুরে বলতে চাই, আগে আমাদের ধারণা ছিল যে বাংলাদেশে হয়তো মোট ক্যান্সার রোগীর 1% কম থাইরয়েডের ক্যান্সারের রোগী। এটাকে অন্যভাবে বলা হতো যে মোট ক্যান্সারের যে হার তাদের 7ম অবস্থানে আছে থাইরয়েডের ক্যান্সার। এটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবার সময় এসেছে। একটা অনেক বড় গবেষণা হয়েছে আমাদের বাংলাদেশেই, আমাদের বিশ্ববিদ্যালয়ে। আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক ডাক্তার খালেকুজ্জামান এবং তার দলকে। ওনারা প্রায় 40 লক্ষ লোকের উপরে গবেষণাটি করে দেখেছেন থাইরয়েডের ক্যান্সার কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে মানে সংখ্যার দিক থেকে দ্বিতীয় উপরের দিকে, সংখ্যা গরিষ্ঠদের মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ক্যান্সার। এবং এটি কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে মোট ক্যান্সারের 3% উপরে। তাহলে আমাদের কিন্তু এটি নড়ে চড়ে বসার দরকার আছে, কারণ ক্যান্সারের ভয়াবহতা তো আমরা জানি। কিন্তু এখানে একটা ভালো খবরও আছে যে থাইরয়েডের ক্যান্সার কিন্তু যদি ঠিকঠাক সময়ে ধরে ফেলে ঠিকঠাক চিকিৎসা করা যায় তাহলে কিন্তু উনি যার ক্যান্সার হয় না তার মতোই জীবনযাপন করতে পারবেন। কিন্তু দেরি হয়ে যাওয়াটাই হলো বিপদ। তাহলে আমরা যদি দিবসকে কেন্দ্র করে আলোচনা করি, আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থাইরয়েড টাস্কফোর্সের পক্ষ থেকে আমরা বাঙালিকরণ করেছি থিমটি, সেটি হলো আপনার পুষ্টি আপনার থাইরয়েডের স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। আর থাইরয়েডের স্বাস্থ্য নিশ্চিত করা মানে আপনার স্বাস্থ্য নিশ্চিত হবে। এটি কিন্তু আমরা আলোচনাতে আজকে মোটামুটি এটি বোঝাতে হয়তো সমর্থ হয়েছি। আবার হৃদরোগের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিডনির কাজ করার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে গেছে, ত্বক চুল এগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে গেছে এবং মানসিক সুস্থতার সাথে খুব নিবিড় সম্পর্ক রয়ে গেছে। তাহলে আমরা যদি মোটা দাগে যে কোনো অঙ্গের অবস্থা ভালো রাখতে চাই, যে কোনো সিস্টেমের শারীরিক সিস্টেমকে ভালো রাখতে চাই, প্রজনন ক্ষমতা ঠিক রাখতে চাই, মেধা ঠিক রাখতে চাই, দৈহিক অবস্থা ঠিক রাখতে চাই, তাহলে থাইরয়েড সুস্বাস্থ্য অতি জরুরি আমাদের জন্য। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ, আপনার কাছে আমাদের দর্শকের উদ্দেশ্যে মেসেজ শুনে নিতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। এবারের যেই ওয়ার্ল্ড থাইরয়েড ডে 2026, এবারের থিম থাইরয়েড ও পুষ্টি। সুতরাং সঠিক পুষ্টি, খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের মাধ্যমে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দর্শকদের উদ্দেশ্যে আহ্বান থাকবে যে আজকের আলোচনার মাধ্যমে যে থাইরয়েড সমস্যাগুলো কি এবং হলো গিয়ে কী কী কারণে হয় এবং সঠিক পরিমাণে আয়োডিন সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে থাইরয়েডের রোগগুলো প্রতিরোধ করা সম্ভব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এ ধরনের কোনো লক্ষণ প্রকাশিত হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।